জয় মা কুলেশ্বরী। যে যা চেয়েছে আজ অব্দি কেউ সেটা পায়নি, আমি শুনিনি। আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে সীমান্ত মানে দেয়াল নয়, বরং নদীর বুকে ভেসে চলা বন্ধুত্বের গল্প। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই জায়গার নাম টাকি। এক নদী দুই দেশ, মাঝখানে শান্ত জলের বুকে ভেসে চলে নৌকা, আর এক পাশে আমরা, অন্য পাশে বাংলাদেশ। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। অনেক আকর্ষণীয় জায়গা আজ আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ভবঘুরে মন। আমাদের এই একদিনের ট্যুর টাকির জন্য যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা থেকে। সকাল 7:40 হাসনাবাদ লোকাল ধরে আমরা চলে গিয়েছিলাম টাকি। এছাড়াও আপনারা 6:12, 7:40, 8:22, 9:20 পরপর হাসনাবাদ লোকাল পেয়ে যাবেন। আমাদের ট্রেন পুরো সঠিক সময় 7:40 শিয়ালদা থেকে ছেড়ে দিল, আর এটা অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা লাগবে টাকি রোড পৌঁছতে। শিয়ালদা থেকে টাকি ট্রেনের ভাড়া পড়ে 20 টাকা মাথা পিছু, আর এই ট্রেন যথেষ্ট ফাঁকাই থাকে, আর দমদম থেকে এর রাস্তা আলাদা হয়ে যায়। টাকি পৌঁছে আপনাদের যাতে একটু অসুবিধা না হয়, তাই সম্পূর্ণ ডিটেলস আমি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। টাকিতে অল টোটাল প্রায় 15টা ঘুরে দেখার মতো জায়গা আছে, যা অত্যন্ত আকর্ষণীয়। এছাড়াও আপনারা যদি পার্সোনাল গাড়িতে যান, গাড়ি কোথায় পার্কিং করবেন, যদি একদিন স্টে করতে চান তো কোথায় হোটেল নেবেন, এছাড়া একদিনে ঘুরে ফিরে আসতে চাইলে টাকি স্টেশনে নেমে কোথা থেকে টোটো বুক করবেন, দুপুরে কোথায় খাবেন এবং কিভাবে পুরো দিনটা কভার করে আবার ঠিক টাইমে ফিরে আসতে পারবেন, তার পুরো ডিটেলস রইল এই ভিডিওতে। এই রুটে কিছু কম পরিচিত স্টেশন আর তার চারিদিকের পারিপার্শ্বিক সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম টাকি রোড স্টেশনে। চলুন এবার স্টেশন থেকে বাইরের দিকে এগিয়ে যাওয়া যাক। যদি আপনারা মনে করছেন টাকি এসে 1 বা 2 দিন থাকবেন, তাহলে এখানে এসে আপনাদের প্রথম কাজ হবে একটা হোটেল বুক করে নেওয়া এবং ফ্রেশ হয়ে চারপাশটা ঘুরে দেখা। আর যদি মনে করেন দিনের দিন ফিরে আসবেন, তাহলে আপনার প্রথম কাজ হবে স্টেশন থেকে নেমে গিয়ে টোটো বুক করে নেওয়া। এখানে টোটো 2 রকমভাবে পাওয়া যায়। একটা 20 টাকার বিনিময়ে আপনারা রাজবাড়িঘাট চলে যেতে পারেন, আরেকটা হলো এখান থেকে ডাইরেক্ট আপনারা প্যাকেজ বুক করে নিয়ে সারা দিন ঘুরে দেখতে পারেন। এইখানে সাইট সিইংয়ের পুরো ডিটেলস দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা রাজবাড়িঘাট থেকেও টোটো বুক করে নিতে পারেন। সেইখান থেকে বুক করলে প্রাইস পড়বে 1000 টাকা। স্টেশন থেকে স্টেশন টু স্টেশন আমাদের টোটাল 15টা স্পট আছে। 15টা স্পটকে 3টে সাইডে ভাগ করা আছে, এক একটা সাইডে 5টা করে স্পট আছে। টোটাল 15টা স্পট আমরা ঘোরাতে স্টেশন টু স্টেশন আমাদের প্যাকেজ আছে 1100। এক একটা সাইডে 5টা করে স্পট আছে। আমরা স্টেশন থেকে 1100 টাকার বিনিময়ে টোটো বুক করে নিয়েছিলাম সারাদিন ঘোরার জন্য। আপনারা রাজবাড়িঘাট থেকেও টোটো বুক করে নিতে পারেন, তবে হ্যাঁ, বার্গারিং করে নেবেন। 1000 টাকা করে রাজবাড়িঘাট থেকে টোটো ভাড়া। আর রাজবাড়িঘাট থেকে ঘুরতে গেলে ওখানে কিছু সময়সীমা বেঁধে দেওয়া হয়, সেটা খেয়াল করবেন আর কথা বলে নেবেন। আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, তাই ঘুরতে যাওয়ার প্রথমেই আমরা এই মিষ্টির দোকান থেকে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। এই দোকান থেকে 20 টাকার বিনিময়ে কচুরি খেয়ে আমরা ঘোরা স্টার্ট করেছিলাম। টাকি ভ্রমণে আজকে আমাদের প্রথম গন্তব্য ছিল এই রামকৃষ্ণ মিশন আশ্রম। এটি 1931 সালের 1 জানুয়ারি একদল সৎ ও নিবেদিত প্রাণ ভক্তদের দ্বারা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘ নামে এর প্রতিষ্ঠা হয়। পরবর্তীকালে 1938 সালে এটি বেলুড় মঠের অধীনে রামকৃষ্ণ মিশনের একটি শাখা হিসেবে স্বীকৃতি লাভ করে। এই আশ্রমটি পরিচালনা করে টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। এখানে হাই স্কুলের পাশাপাশি রয়েছে প্রাথমিক বিদ্যালয় এবং ছাত্রাবাস। এইবার আমরা চলে এসেছি টাকির বিখ্যাত কুলেশ্বরী কালীবাড়িতে। লোকমুখে শোনা যায় এই মন্দিরটির বয়স
আনুমানিক 400 বছর। কথিত আছে বহু বছর আগে ইছামতিতে জেলেদের জালে উঠে এসেছিল সুন্দর নকশা করা ঘট। সে কথা জানতে পারেন টাকির জমিদার রায়চৌধুরীরা। জমিদার গিন্নি সেই রাতে স্বপ্ন দেখেছিলেন চালাঘর তৈরি করে ঘরটি প্রতিষ্ঠা করতে হবে এবং তারপর খড়, বিচালি, গোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে কালী পুজোর আয়োজন করা হয়েছিল। আমি যতদূর জানি সেটা তো এখানে 300 বছরের বেশি আগে এই মায়ের নাম মা কুলেশ্বরী। কুলেশ্বরী নয়, কুলেশ্বরী, নদীর কুল বলে না, কুল, নদীর কুলে থাকতেন। সেই কুল থেকে উনি আসেন, ভোরবেলা আসেন এখানে, আবার রাত্রিবেলা চলে যান। এই মায়ের মন্দির 300 বছর আগের মন্দির, খুবই জাগ্রত মা। এই মায়ের কাছে যে যা চেয়েছে আজ অব্দি কেউ সেটা পাইনি, আমি শুনিনি। খুবই জাগ্রত। আমি অনেক কিছু পেয়েছি যেটা আমার পাওয়ার কথাই ছিল। আচ্ছা, যেমনি আমি মায়ের কাছে শনিবার করে না আসলে মা আবার রাগারাগি করেন, নাচতেই হয়। আচ্ছা, খুব বড় ভক্ত আপনি। আমি বড় ভক্ত নই, আপনি যদি এখানে একবার মাথা ঠোকে কিছু বলে যান আপনার নিজের সম্বন্ধে বা পরিজনের সম্বন্ধে, আপনি পরে আসবেন। কেন আসবেন সেটা আপনি বলবেন। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। নদীর কুল থেকে ঘরটি পাওয়া গিয়েছিল বলে এই মন্দিরের নাম হয় কুলেশ্বরী কালীবাড়ি। 400 বছর ধরে এখানে চলে নিত্য পুজো এবং অন্নভোগ। বছরের বিশেষ তিথিতে এই মন্দিরে বড় আকারে পুজো করা হয়। একটা সময় এই পুজোয় কামান দাগা হতো, বলি হতো শতাধিক পাঠা ও মোষ। আজকে আমাদের তৃতীয় গন্তব্য হলো বিসর্জন সিনেমার সেই জমিদার বাড়িটি। স্থানীয় মানুষদের কাছ থেকে জানতে পারলাম এই বাড়িটি হলো বিখ্যাত চিত্রনাট্যকার বা অভিনেতা বা পরিচালক কৌশিক গাঙ্গুলির পৈতৃক বাড়ি। এই বাড়িটিতেই শুটিং হয়েছিল জয়া আহসান এবং আবির চ্যাটার্জি অভিনীত বিসর্জন সিনেমার জমিদার বাড়ির পার্টটি। এইবার আমরা এগিয়ে চললাম আমাদের চতুর্থ গন্তব্য পুবের বাড়ি বা জমিদার বাড়ির দিকে। এটিকে পুবের বাড়ি বা টাকি রাজবাড়িও বলা হয়ে থাকে। এই পুবের বাড়িতে প্রবেশ মূল্য হল 10 টাকা জনপ্রতি। এই রাজবাড়ির মেন গেটে এই ফলকটি আপনারা দেখতে পাবেন। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক এবং দুর্গা দালান এবং পুরো বাড়িটি ঘুরে দেখা যাক। এইসব পুরনো জমিদার বাড়ি বা রাজবাড়িগুলোতে আসলে খুব নস্টালজিক লাগে। এই বাড়ির দেয়ালগুলো যেন কত বছরের পুরনো ইতিহাসকে বহন করে চলেছে। টাকি রাজবাড়ি বা পুবের বাড়ি একসময় ছিল জমিদার রায় পরিবারের বাসস্থান। আজ আমরা ঘুরে দেখব সেই পুরনো রাজকীয়তা, যেটা সময়কে পেছনে ফেলে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই বাড়ির প্রতিটা দেওয়ালে জড়িয়ে আছে ইতিহাসের ছোঁয়া। উঁচু উঁচু থাম, রাজকীয় বারান্দা, খিলানদার দরজা, সবকিছুতেই এক অন্যরকম ঐতিহ্যের গন্ধ। এটি হলো রাজবাড়ির দুর্গা দালান। এখানে দুর্গাপুজো প্রায় 300 বছরের বেশি পুরনো। সামনেই দুর্গাপুজো, তাই এখন থেকেই এখানে মায়ের মূর্তি তৈরির কাজ শুরু হয়ে গেছে। পুরনো রীতি মেনেই মায়ের আরাধনা ও নিরঞ্জন এখানে আজও বহমান। একসময় এই বাড়িতে বন্দুকের টোটা ফাটিয়ে নবমীতে মহিষ বলি হতো। কালের নিয়মে আজ তা বন্ধ। বিভক্ত বাংলা অর্থাৎ ওপার বাংলা থেকে বহু দর্শনার্থী ইছামতি নদী পেরিয়ে এই রাজবাড়িতে ভিড় জমাতেন। জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে একাকার হতেন পুজোর কটা দিন। মহিষসহ অন্যান্য প্রাণী বলিতে ছেদ পড়লেও আজও চলে আখ কুমড়ো বলি। এইখানে এই বাড়ি সম্পর্কে কিছু কথা লেখা আছে।
কথিত আছে ইংরেজ আমলে সতীদাহ প্রথা রদ করতে উদ্যোগী রাজা রামমোহন রায় যে বিলে প্রথম স্বাক্ষর করেন তাতে দ্বিতীয় স্বাক্ষরটি করেছিলেন এই জমিদার বাড়ির কালীনাথ মুন্সি। ইংরেজরাই তাদের উপাধি দেন রায়চৌধুরী। এখানকার বিসর্জন এক ইতিহাস। মা পান্তা ভাত কচুর শাক খেয়ে ২৬ বেয়ারার কাঁধে চড়ে ইছামতিতে রাজবাড়ির নিজস্ব ঘাটে নিয়মতিথি মেনে বিসর্জনে যেতেন। আর এই ঘরে রাজবাড়ির কিছু পুরনো জিনিসপত্র দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা চলেছি টাকির বিখ্যাত রাজবাড়ি ঘাট এলাকায়। এই হলো রাজবাড়ি ঘাটের মূল প্রবেশপথ। এখান থেকেও আপনারা টোটো বুক করে নিতে পারেন সাইট সিইংয়ের জন্য। টাকির ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে এই রাজবাড়ি ঘাট হলো অন্যতম। এই রাজবাড়ি ঘাটের চারপাশেই অনেক হোটেল রিসর্ট রয়েছে। আর এই রাজবাড়ি ঘাট সংলগ্ন এলাকাতেই আপনারা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসলে তা পার্কিং করতে পারেন টাকার বিনিময়ে। এই ঘাট সংলগ্ন এলাকায় রয়েছে সুন্দর বসার জায়গা, পার্ক মতন এবং সামনে ইছামতি নদী। আর ওই যে ওপারে দেখা যাচ্ছে ওটি হলো বাংলাদেশ। এখন বর্ষাকাল, ইছামতি নদী যেন বর্ষার জলে একদম কানায় কানায় ভরে উঠেছে। এই সুন্দর পরিবেশে বসে কিছুটা সময় কাটাতে বেশ ভালোই লাগবে। ইছামতির তীরে দাঁড়ানো টাকি রাজবাড়ি ঘাট যেন আজও ইতিহাসের গল্প বলে চলে, জমিদারদের কালের সাক্ষী হয়ে। টাকির দুর্গাপুজোর বিসর্জন পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত ঐতিহাসিক এবং আবেগঘন মুহূর্ত, যা প্রতি বছর দশমীর দিনে অনুষ্ঠিত হয়। তবে টাকির বিসর্জন একে বিশেষ করে তোলে ভারত বাংলাদেশের মিলন মেলা হিসেবে। ইছামতি নদী যেখানে ভারত ও বাংলাদেশের সীমানা নির্ধারণ করছে, সেই নদীতেই একসাথে বিসর্জন হয় দুই দেশের প্রতিমার। ভারতের টাকি, বসিরহাট সংলগ্ন গ্রাম প্রতিমা আর বাংলাদেশের সাতক্ষীরা নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ঢল নামে। হাজার হাজার মানুষ জড়ো হন এই বিরল দৃশ্য দেখার জন্য। এই বিসর্জন শুধু দুর্গাপুজোর শেষ অধ্যায় নয়, বরং দুই বাংলার মানুষের মিলনের উৎসব। সীমান্তের দুই দিকে থাকা মানুষ হাত নেড়ে গলা ফাটিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান। টাকির অন্যতম আকর্ষণ হলো এই ইছামতি নদীতে নৌকোবিহার। আপনারা এখান থেকে নৌকো রিজার্ভ করে নিতে পারেন বা শেয়ারিংয়েও নৌকোবিহার করতে পারেন। রিজার্ভ করে নিলে একটি নদী ঘোরালে 1000 টাকা আর 3 নদীর মোহনায় গেলে 1800 টাকা করে নেওয়া হয়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই টাকি শহরের অলিতে গলিতে রয়েছে ইতিহাস, আর তার সাথে রয়েছে বিখ্যাত মানুষজনদের বাড়ি। তেমনি এখন আমরা এগিয়ে চলেছি এক বিখ্যাত মানুষ শঙ্কর রায়চৌধুরীর বাড়ির দিকে। বাংলার সন্তান জেনারেল শঙ্কর রায়চৌধুরী শুধু একজন সেনানায়কই নন, তিনি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়, যার নেতৃত্বে জয়ী হয়েছিল ভারতীয় সেনাবাহিনী আর গর্বিত হয়েছিল সমগ্র জাতি। আর এই হলো জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি এবং দুর্গা দালান। এখনও এখানে প্রতি বছর নিয়ম করে দুর্গাপুজো করা হয়। আর লোকমুখে শুনলাম দুর্গাপুজোর সময় সেই বিখ্যাত মানুষ এখানে আসেন, পুজোয় অংশগ্রহণ করেন। দুর্গা দালানের ভেতরে এখন প্রতিমা তৈরির কাজ চলছে। আমরা গিয়েছিলাম জুলাই মাসে, সামনেই দুর্গাপূজা আসছে, তাই মায়ের প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গেছে। 1994 থেকে 1997 সাল পর্যন্ত শঙ্কর রায়চৌধুরী ছিলেন ভারতের সেনাবাহিনীর প্রধান। শঙ্কর রায়চৌধুরীর বাড়ির পিছন দিকেই আসলে আপনারা দেখতে পাবেন এই হলো সেই বিখ্যাত গয়নার বাক্স সিনেমার যে শুটিং বাড়ি সেটি। এই বাড়ির ভেতরে ঢোকার অনুমতি নেই, বাইরে থেকে তালা দেওয়া আছে। তবে এই বাড়িটিতে বর্তমানে কেউ বসবাস করেন না। সিনেমার পর্দায় যেই রহস্য আর আবেগ মিশে গিয়েছিল তার অনেকটাই এই বাড়ির দেওয়ালে আজও লেগে আছে। ইট পাথরের তৈরি এই দালানের আশেপাশে গেলেই মনে হয় যেন সিনেমার চরিত্রগুলো ঠিক পাশেই হাঁটছে।
শঙ্কর রায়চৌধুরীর বাড়ির উঠোনেই একটি গাছ দেখালেন আমাদের টোটো কাকু, যে গাছটির কথা বললেন প্রায় 400 বছরের পুরনো এই গাছ। আর এই গাছের ফুলের নাম বললেন পঞ্চনাক ফুল। এরপর আমরা এসব পুরনো বাড়ি এবং গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্যে যাওয়ার সময় রাস্তার ধারে দেখতে পেলাম এরকম একজন দাদা ডাব কেটে নিয়ে আসছে, তাই ভাবলাম একটু ডাবের জল খেয়ে জিরিয়ে নেওয়া যাক। এই হলো নলকূপ পিকনিক স্পট। এটি ব্রিটিশ আমলে তৈরি একটি জলের ট্যাঙ্ক। এখানে পিকনিক করার ব্যবস্থা আছে। এইবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য, সেই বিখ্যাত বিসর্জন সিনেমার পদ্মার বাড়ি। আপনারা যারা বিসর্জন সিনেমা দেখেছেন তাদের এই বাড়িটির কথা খুব ভালো করে মনে থাকবে। এই বাড়িটিতেই ম্যাক্সিমাম সিনেমাটা শুটিং হয়েছিল। এই বাড়িটিতে বর্তমানে কেউ থাকে না। এটি একটি বাগান বাড়ি, চারপাশে গাছে ভর্তি, তার মাঝখানে এই সুন্দর বাড়িটি। এই বাড়িটির মধ্যে দেখলাম এরকম মৌমাছি চাষ করা হচ্ছিল। এইবার আমরা এগিয়ে চললাম মিনি সুন্দরবন বা গোলপাতা ফরেস্টের দিকে। মিনি সুন্দরবনে প্রবেশ করার আগে আপনাদের নিজস্ব আইডেন্টিটি প্রুফ দিয়ে এবং সিরিয়াল নাম্বার নিয়ে সবকিছু এন্ট্রি করে ভেতরে যেতে হবে। এই ভেতর থেকে আবার অনেকটা রাস্তা গিয়েই গোলপাতা ফরেস্টে আপনারা পৌঁছতে পারবেন। এই মিনি সুন্দরবন অথবা গোলপাতা ফরেস্ট যেহেতু বর্ডার এলাকায়, তাই এর ভেতরে আপনারা যে টোটো করে সাইট সিন করছেন সেই টোটো ঢুকবে না। বর্ডার সিকিউরিটি ফোর্সের ওখানে আপনাদের আইডেন্টিটি প্রুফ জমা রাখার পর এর ভেতরে আসার জন্য আলাদা করে টোটো বা ভ্যান আপনাদের নিতে হবে, যার মাথাপিছু খরচ পড়ে 10 অথবা 15 টাকা করে। এই হলো মিনি সুন্দরবনের প্রবেশপথ। এখানে 10 টাকা করে পার হেড টিকিটের মূল্য দিয়ে আপনাদের চলে যেতে হবে মিনি সুন্দরবনে। ও হ্যাঁ, আরেকটি কথা, আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলেও সেটা বিএসএফ এর চেকপোস্টের আগে আপনাদের পার্কিং জোনে রেখে তারপর ভেতর থেকে টোটো বা ভ্যানে করে এই মিনি সুন্দরবনে চলে আসতে হবে। এই টাকি ভ্রমণের সব থেকে সুন্দর আর আকর্ষণীয় জায়গা হলো এই গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবন। টাকি আসলে কিন্তু এই জায়গাটি একেবারেই মিস করবেন না। টাকির হৃদয়ে লুকিয়ে থাকা এক বিস্ময় হলো এই মিনি সুন্দরবন। প্রকৃত সুন্দরবনের ছায়া, নদী, ম্যানগ্রোভ বন আর নিসর্গপ্রেমীদের জন্য এটি এক অনন্য ঠিকানা। চলুন দেখে আসি কেমন এই ছোট সুন্দরবনের জগৎ। টাকি হলো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ইছামতির তীরে অবস্থিত এক সুন্দর প্রকৃতিময় ও ঐতিহাসিক শহর। এই মিনি সুন্দরবন হলো টাকি পৌরসভার একটি ইকো ট্যুরিজম প্রকল্প। এই নারকেল গাছের মতন দেখতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলি হলো গোলপাতা গাছ, আর এর নামেই এই মিনি সুন্দরবনকে গোলপাতা ফরেস্টও বলা হয়ে থাকে। এইখানে গোলপাতা ছাড়াও সুন্দরী, গেওয়া, গড়ান, কেওড়া এবং অন্যান্য ম্যানগ্রোভ উদ্ভিদ আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন গাছের মধ্যে তাদের নামও দেওয়া আছে। এই মিনি সুন্দরবন শীতকালে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত এবং গরমকালে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই গোলপাতা ফরেস্টে প্রবেশ করে কিছুটা রাস্তা আসার পর মাঝখানে দেখতে পাবেন এরম একটা বিশ্রাম স্থল। এখান থেকে বাঁদিকে গেলে আপনারা নদীর কাছে যাবেন এবং এখান থেকে সোজা রাস্তাটা চলে গেলেই ওয়াচ টাওয়ার। আমরা প্রথমে এই ওয়াচ টাওয়ারের দিকেই যাব এবং তারপর ফেরার সময় যাবই নদীর দিকে। জলের পাশে মাটির কোলে সবুজে ঢাকা এক জাদুর বলে এ যে ম্যানগ্রোভ বন, প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি।
এখানে গাছ বড় হয় লবণ জলে, জোয়ারে ডোবে ভাটায় ওঠে, তবু তারা থামে না। শিকড় জালের মতো ছড়ানো, যেন মাটি আঁকড়ে ধরে বাঁচিয়ে রাখে ভূখণ্ডকে। এই হলো সেই ওয়াচ টাওয়ার, যার উপরে গেলে খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায় চারপাশের এই ম্যানগ্রোভ বনের। এই ওয়াচ টাওয়ারটিতে ওঠার সময় দেখলাম এই নিষ্পাপ প্রাণীগুলোও এই শান্ত ছায়াশীতল জায়গায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে। চলুন এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো চারপাশের সবুজ বনভূমিটাকে দেখে চোখটাকে কিছুটা ছায়াশীতল করে নিই, এবং তার সাথে সাথে পাখির ডাক শুনে কানটাকেও যেন মধুরতায় ভরিয়ে নিই। টাকি বেড়াতে আসলে কিন্তু এই মিনি সুন্দরবন বা গোলপাতার ফরেস্টকে একদম মিস করবেন না। এটাই কিন্তু টাকির মেন আকর্ষণ, অবশ্যই আসবেন এখানে। এবার আমরা এই মিনি সুন্দরবনের আরেকটি দিকে এগিয়ে চললাম, যেদিকে গেলে আপনারা ইছামতি নদীকে খুব সামনে থেকে দেখতে পাবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ইছামতি নদী, আর নদীর ওপারে বাংলাদেশ। এই হলো ইছামতি নদী, আর ওই পারে দেখা যাচ্ছে সাতক্ষীরা বাংলাদেশ। এখানে একটা শরবতের দোকান আছে, আর এই শরবতের দোকানের মজাদার বিষয়টা হলো এখান থেকে আপনি যদি শরবত খান তাহলে এই দাদা আপনাকে ফ্রিতে বাইনাকুলার দেবে বাংলাদেশকে বা এই নদীটাকে ভালো করে দেখার জন্য। টাকিতে সবসময় ট্যুরিস্টদের ভিড় থাকে। আমরা বর্ষাকালে গিয়েছিলাম, তাও এত ভিড় ছিল। তবে শীতকাল হলো এখানে পিক সিজন, কিন্তু আপনারা বছরে যে কোনো সময় টাকি বেড়াতে আসতে পারেন। চলুন এবার এখান থেকে ফেরা যাক। এই মিনি সুন্দরবনের ভেতর দিকে অনেক খাবার দাবারের ছোটোখাটো দোকান আছে। আপনারা চাইলে কিছু খাবার দাবার এখানে খেতে পারেন, একটু রেস্টও নিয়ে নিতে পারেন। এই মিনি সুন্দরবনের ভেতর দিকে আরেকটা জিনিসও খুব নজর কাড়ল, তা হলো টাকির ভেতরে যেন এক ছোট্ট গ্রাম অঞ্চল, যেখানে রয়েছে সুন্দর সারিবদ্ধ পুকুর, খেজুর গাছ। মিনি সুন্দরবন দেখে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এই টাকি মালদ্বীপ রিসর্টের কাছে। এই রিসর্টের ভেতরে সাধারণ মানুষরা টিকিটের বিনিময়ে প্রবেশ করতে পারে। এখানে টিকিটের মূল্য 20 টাকা জনপ্রতি। এর ভেতরে সুন্দর পার্ক টাইপ করা রয়েছে এবং বিভিন্ন অ্যাক্টিভিটি করার জিনিস রয়েছে। আমরা এবার এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমরা চলে এসেছি টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির দেখতে। চলুন যাওয়া যাক। লোকমুখে জানা গেল এই মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো। হর হর মহাদেব। টাকি বেড়াতে আসলে কিন্তু এই জোড়া শিব মন্দির একদম মিস করবেন না। টাকিতে বিভিন্ন হোটেলের ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা যদি হোটেল নিতে চান তাহলে একবার ফোন করে জেনে নেবেন। এবার আমরা দুপুরে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম টাকি পৌরসভার অতিথিশালায়। এখানে দুপুরে বিভিন্ন ধরনের থালি সিস্টেমে খাবার পাওয়া যায় এবং ভেতরে খুব সুন্দর বসে খাওয়ার জায়গা রয়েছে। এখানে অনুষ্ঠান বাড়ির মতন করে খাবার পরিবেশন করা হয়। আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ থালি, 200 টাকা করে পড়েছিল। এখানে থালিতে ছিল ডাল, ভাত, বেগুনি, পটল আলুর তরকারি, আর আমরা একটা প্লেটে নিয়েছিলাম ভেটকি মাছ, আরেক প্লেট ছিল
বাটা মাছ। খাওয়া দাওয়া করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই হলো টাকির ঘোষবাবুর বাড়ি। এখানে খুব ভালো দুর্গাপুজো হয়। টোটো কাকুর মুখে শুনলাম পারিবারিক কোনো অশান্তির জেরে এখন এই বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয় না, তাই অগত্যা বাইরে থেকে দেখেই আমাদের ফিরে যেতে হলো। সব শেষে যে কথা না বললেই নয়, এই ট্যুরে আমাদের যে টোটো কাকু সারাদিন ঘুরিয়েছিল তার ব্যবহার ছিল অত্যন্ত সুন্দর। মাটির মানুষ ছিলেন উনি, কিন্তু উনি ক্যামেরার সামনে পোজ দিতে একটু লজ্জাই পান, তাই ওনার ছবি তোলা হয়নি। তবে সেই টোটো কাকুর নাম ছিল মঙ্গল মণ্ডল। আমি জানি কাকু তুমি এই ভিডিওটি দেখবে এবং অনেককেই হয়তো দেখাবে। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে ধন্যবাদ জানালাম এত সুন্দর করে তোমার শহরকে আমাদেরকে দেখানোর জন্য। অবশেষে আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি। আমি চেষ্টা করেছি যথাসম্ভব সহজভাবে টাকিকে আপনাদের সামনে তুলে ধরতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।